গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ি সিরিজ থেকে নেওয়া গল্প সাধু বাবার লাঠি। আজ রইল চতুর্থ এবং অন্তিম পর্ব। শুরু করছি আজকের গল্প সাধু বাবার লাঠি। বড় বড় চোখে চেয়ে তাড়াতাড়ি জোড়হাত কপালে ঠেকিয়ে নিমাই বলে, লোক? বড়বাবু, লোক কাকে বলছেন? নমস্য ব্যক্তি। হ্যাঁ বটে, এক সময় এই আমার আপনার মতোই মানুষ ছিলেন বটে, তবে গত 300 বছর বায়ুভূত হয়ে আছেন। অসুবিধে কিছু নেই। ওই বটগাছের উপরেই দিব্যি ঘর সংসার, দাস দাসী পরিবার ছেলেপুলে নিয়ে জাঁকিয়ে আছেন। তা আমাকে দেখে নেমে এসেছিলেন আর কি। এই বলছিলেন, ওরে নিমাই, অনেকদিন বাদে এলি যে বাপ, কতকাল তোর দেখা নেই। তারপর একটু সুখ দুঃখের কথাও হচ্ছিল, সেইটাই আপনি শুনে থাকবেন। গগন হেসে বলে, উপন্যাস লিখলে নাম করে ফেলতিস রে। তার সাব ইন্সপেক্টর কালোবরণ দাসকে মনে আছে? কেমন সুন্দর মারে বল, রুল দিয়ে এমন এমন জায়গায় ঘা দেয় যে ব্রহ্মরন্ধ্র অব্দি ঝংকার তোলে, কিন্তু গায়ে কোথাও মারের দাগটি খুঁজে পাওয়া যায় না। কালোবরণকে ভুলে গেলি নাকি রে নিমাই? ভুলে গিয়ে থাকলে বল, আজ রাতেই তোকে থানায় নিয়ে গিয়ে পুরনো কথা একটু ঝালাই করে দি। নিমাই তটস্থ হয়ে বলে, সে কি কথা, কালো বাবুকে ভুলে যাব? আমি কি তেমন নিমখারাম বড় বাবু? তিনি প্রাতঃস্মরণীয় মানুষ। ঘরে ঘরে ঠাকুর দেবতার ছবির পাশে তার ছবিও রাখা উচিত। অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, তাই ভেবেছিলুম কালোবাবু বোধহয় বদলি হয়ে গেছেন, তাই যেতেন। তবে তোর মাতেই বোধহয় এখনো আটকে আছেন। তা লোকটা কে এবার ভালোই ভালোই বলে দে বাপু। জানিস তো, আমার মোটে খিদে সহ্য হয় না। আজ গোবিন্দপুরের তেজেন তপাদারের মেয়ের বিয়ের নেমন্তন্ন যে রে, গলদা চিংড়ি হয়েছে শুনেছি। শুনে অবধি খিদে চাগার মারছে। আর খিদে পেলে আমার মাথায় যে খুন চাপে, এটা কে না জানে বল? নিমাই বিজ্ঞের মতো মাথা নেড়ে বলে, তা খিদের দোষটাই বা কি বলুন বড়বাবু? সারা পরগনায় আপনাকে কম দৌড়ঝাঁপ করাচ্ছে ওই হিরু গায়েন? শরীরে এক ছটাক মায়া দয়া থাকলে আপনার এই হয়রানি দেখে কবেই ধরা দিয়ে ফেলতো। আমরা হলে তো তাই করতুম। ওরে বাপু, সরকার তো আর তোর পর নয়। দেশ শুদ্ধ লোককে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আবদার রাখছে, মায়ের মতোই তো। থানা তো মায়েরই কোল, কিছু খারাপ জায়গাও নয়। কম্বল আছে, দুবেলা দুথালা ভাত আছে, অসুখ হলে চিকিৎসা আছে। মাথার ওপর বাবার মতো বড়বাবু আছেন। ধরা দিতে লজ্জাটা কিসের, ভয় বাকি? সচকিত গগন দারোগা পিস্তলের খাপে হাত রেখে বলল, ও, তাহলে লোকটা হিরু গায়েন। নিমাই হাত জোড় করে বলল, অন্ধকারে ঠিক দেখেছি কিনা তা কে জানে বলুন, তবে হাত চারেক লম্বা, দুহাতের মতো চওড়া পাথুরে চেহারা, হাতে পেতলে বাঁধানো লাঠি। দাঁতে দাঁত ঘষতে ঘষতে গগন বলে, কি বলছিল শয়তানটা? আগে সে কি আর ভালো শুনেছি? গেলবার বাঁ কান ঘেঁষে কালোবাবু যে থাপ্পড়টা মেরেছিলেন, তারপর থেকেই কানে বড্ড কম শুনছি। ভাবে ভাবে মনে হলো যেন আপনাকেই খুঁজছেন। আমাকে? আমাকে তার কি দরকার? আমিই তো খুঁজছি তাকে। কি যেন বলছিলেন? গোবিন্দপুরে গেনুপালের পোড়ো বাড়িতেই বোধ হয় আস্তানা গাড়বেন আজ। তা আপনিও তো গোবিন্দপুরেই ভোজ খেতে যাবেন। বড়বাবু, বড্ড ভয় হচ্ছে, একটা রক্তারক্তি না হয়ে যায়। তার মতলবটা ভালো বলে মনে হলো না। আপনার ভালো মন্দ কিছু হয়ে গেলে যে আমরা অনাথ হয়ে যাব, গোটা পরগনা পিতৃহীন হবে। শেষটা আর শুনতে পেল না গগন। তবে রে বলে ছুটে বেরিয়ে গেল। নিমাই হাঁপ ছাড়ল। খুচরো ঝামেলায় কাজের বড় দেরি হয়ে যাচ্ছে। এদিক ওদিক চেয়ে ভালো করে দেখে নিল সে। নবীনদের বাড়িতে
বক্তৃতা শেষ হয়েছে। লোকজন যে যার বাড়ি ফিরছে। চারদিকে একটা আলগা অসাবধানী ভাব। রাস্তাটা পেরিয়ে এসে নবীনের বাড়ির পিছন দিকটায় খড়ের গাদার পিছনে অন্ধকারে দাঁড়িয়ে একটা বিড়ি ধরালো। তার দেশলাইয়ের কাঠিটা না নিভিয়ে খুব যত্ন করে গাদায় আগুন ধরিয়ে দিয়ে একটু সরে এলো। শীতকালের শুকনো বাতাসে আগুনটা ধরেছে বেশ দাও দাও করে। শিখাটা উপর দিকে উঠলেই কাজ। কয়েক মিনিটের মধ্যেই চারদিক থেকে চিৎকার উঠলো, আগুন আগুন! গায়ে আগুন লাগলে এই উত্তুরে বাতাসে সারা গায়েই ছড়িয়ে পড়তে পারে। তাই গাঁ বাঁচাতে হাঁড়ি কলসি ঘটি বাটিতে জল নিয়ে সব লোক ছুটে এলো। লাঠিটার কথা কারো খেয়ালই রইল না। আড়াল থেকে মৌকা বুঝে শেয়ালের মতো ছুটে এসে লাঠিটা তুলে বাগানে ঢুকে পড়লো নিমাই। তারপর পেছনের বেড়া ডিঙিয়ে কাঁচা নালাটা পার হয়ে ভুরফুনের মাঠ বরাবর হাঁটা দিল। না, আর ভয় নেই। মন্ত্রপুত লাঠিখানা হাতে এসে গেছে। এখন সে পরগনার রাজা। আর শিয়ালের মতো ভয়ে ভয়ে থাকতে হবে না। লাঠির দাপটে টাকা পয়সার লেখাজোখাও থাকবে না তার। ছিচকে চোরের কি কোনো সম্মান আছে সমাজে? জ্ঞানা বা হিরু গায়েন পথে বেরোলে কেমন মানুষরা পথ ছেড়ে দেয়, হাত জোড় করে নমস্কারও করে, হেঁ 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 করে কত খাতির দেখায়। দোকানদাররা সওদার পয়সা তো নেয়ই না, বরং উল্টে 10-20 টাকা প্রণামী দেয়। লাঠির জোরে সে অবশ্য ওদেরও ছাড়িয়ে যাবে। এখন যেমন এ কিলোয় ও গুঁতোয়, সে চোখ রাঙায়, তেমনটি আর হচ্ছে না বাবা। দূর থেকে নবীনদের বাড়ির আগুনটা একবার ঘাড় ঘুরিয়ে দেখলো নিমাই। একটু অবাক হলো, যতটা লকলক করে উঠে ছড়িয়ে পড়ার কথা ততটা ছড়ায়নি তো। আগুনটা যেন নিবু নিবু। আগুন নিভে গেলেই লোকের খেয়াল হবে যে লাঠিটা গায়েব, ধাওয়াও করবে বোধহয় তাকে। তা করুক, এ লাঠি হাতে থাকতে মিলিটারিকেও পরোয়া নেই। লাঠি কাঁধে নিয়ে বুক চিতিয়ে হাঁটতে লাগলো নিমাই। জড়ো হওয়া লোকজন সব খানিকটা দমে গিয়ে যে যার ঘরে ফিরে যাচ্ছে। লাঠির মহিমা দেখতে সে শুধু লাঠিখানা ছাড়া আর কিছুই না দেখতে পেয়ে অনেকেই বেশ হতাশ। তাছাড়া লাঠিখানার চেহারাটাতেও তেমন পালিশ টালিশ তো নেই, সাধারণ বাঁশের লাঠি। জগাই বলল, এসব কথা চাউর হওয়াটা ঠিক হয়নি, ওতে মন্তরের জোর কমে যায়। কি বলো মাধাইদা? দুজনে একটু দূরের একখানা দাওয়ায় অন্ধকারে বসা। মাধাই বলল, গাঁয়ের লোকের তো পেটে কথা থাকে নাকি না? জগাই সাই দিয়ে বলল, ওইটাই তো হয়েছে আমাদের মুশকিল। মাতব্বর লোকেরা কেমন কথার মার প্যাঁচ জানে দেখেছো? কতটুকু ছাড়তে হবে, কতটুকু চেপে রাখতে হবে, কোন কথা লাট্টুর মতো ঘোরাতে হবে, কোন কথা ঘুড়ির মতো ওড়াতে হবে, তা ভারী ভালো আঁচ করতে পারে। কথার ওপরেই দুনিয়াটা চলছে তো। কথায় পুড়িয়ে দিচ্ছে, কথায় জুড়িয়ে দিচ্ছে। মাথায় একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরা তো কথাই কইতে শিখলুম না, যা মনে আসে বলে ফেলি। এই তো সেদিন বড় বড় বেগুনি ভেজেছি, পরেশবাবু এসে বললেন, কেমন বেগুনি ভাজলি রে? আমি বলে ফেললুম, আগে চটি জুতোর সাইজ। শুনে পরেশবাবু এই মারেন কি সেই মারেন। আমি তো কথাটা কয়ে ভেবেছিলুম বেশ ভালো একটা কথা কয়েছি। না গো মাধাইদা, কথা কওয়াটা শেখা দরকার। এই পরেশবাবুর কথাই ধরো, প্রায় এটা শোকেন সেটা শোকেন, আর বলেন, এহ, এটায় বোটকা গন্ধ, ওটায় চটকা গন্ধ, সেটায় বাসি গন্ধ। পরেশবাবুর গন্ধের জ্বালায় আর পারি না। তো সেদিন বললুম, পরেশবাবু, আপনার নাক বড় হুঁশিয়ার, কুকুরকে হার মানায়। শুনেই রেগে লাল হয়ে কষালেন এক থাবড়া। কিন্তু তুমি বলো, যার যেটা ভালো সেটা তো বলাই উচিত। কুকুরের নাক কি ফেলনা জিনিস? কথাটা তলিয়ে দেখলে খারাপও কিছু নয়, কিন্তু কথার দোষে কি দাঁড়ালো কে জানে। ওরে জগাই, কুকুরের কথায় খেয়াল হলো, কোথায় একটা কুকুর ছানা কুই কুই করছে বলতো। আমিও একটা কুই কুই শব্দ পাচ্ছি বটে, তবে ভাবলুম
বোধহয় চড়াই পাখির ছানা ডাকছে। গাঁ দেশে ওরকম কত শব্দ হয়। তা বটে, তবে শব্দটা কাছে পেতেই হচ্ছে কিন্তু। আচ্ছা মাধাইদা, ধর্ম তো ন্যায্য তো একটা কথা বলবে। কি কথা রে? তোমার কি খিদে পাচ্ছে? আমার সন্দেহ হচ্ছে কুই কুই আওয়াজ আমাদের পেট থেকেই হচ্ছে। বলতে একটু বাধো বাধো ঠেকছে রে, ভারী লজ্জাও হচ্ছে। তবে ধর্ম তো বলতে বললি তো, তাই বলছি। খিদেটা কিন্তু নতুন করে হয়নি, ওটা যেন হয়েই আছে। বরং এক কাজ করি আয়, শব্দটাকে বেড়াল ছানার আওয়াজ বলে ধরে নিয়ে চোখ বুজে একটু হরি নাম করি। সন্দিগ্ধ গলায় জগাই বলে, হরি নাম করলে আবার খিদেটা চৌগুনে উঠবে না তো? ঠাকুর দেবতার নাম নিলে কি থেকে কি হয় কে জানে বাবা। তা সে ভয়ও আছে। হরি নামে খিদে হয় বলেই জানি। তা খিদের ওপর যদি আরো খিদে হয়, তাহলে বিষে বিষক্ষয় হয়ে যাবে খন। দুজনে হরিনামই করতে যাচ্ছিল, এমন সময়ে একটা বাচ্চা মেয়ে এসে বলল, তোমাদের ভাত বাড়া হয়েছে, মা খেতে ডাকছে। ভিতরের দাওয়ায় গিয়ে দুজনে দেখলো দুখানা থালায় ভাতের মস্ত দুটো ঢিবি। গিন্নিমা ঘিয়ের বয়াম আর বগি হাতা নিয়ে বসে আছেন। করেন কি বলতে বলতেই খপাক খপ দু হাতা করে ঘি পড়লো ভাতে, সঙ্গে নুন আর কাঁচা লঙ্কা। খাও বাবা, তোমরা আমার নবীনের প্রাণ রক্ষে করেছো। এ বাড়িতে অতিথি হলো নারায়ণ। অতিথি সেবা না হলে বাড়ির বাচ্চাটাও কিছু মুখে দেয় না, তাই তোমাদের একটু আগে ভাগে খাইয়ে দিচ্ছি। তা খেলোও দুজন। দুটির কষি আগেই একটু আলগা করে নিয়েছিল, কিন্তু সোনামুগের ডাল পার হতে না হতেই কষি এঁটে গেল। দুই পদের মাছ আর চাটনির পর যখন জামবাটি ভর্তি নলেন গুড়ের পায়েস টেনে নিল, তখন কষি যেন কেটে বসেছে, দমসম অবস্থা। খেয়ে যখন উঠতে যাবে, তখন দুজন মুনিশ এসে দুদিক থেকে ধরে টেনে তুলল দুজনকে, নইলে ওঠা মুশকিল ছিল। ভরসার কথা এই যে দুজনেই খাওয়া শেষে হরিপুরের রাক্ষুসে জল এক ঘটি করে মেরে দিয়েছে। আঁচি এসে দুজনে যখন বারঘরে পাতা বিছানায় শুতে যাবে, তখনই শোরগোলটা উঠল, আগুন আগুন। বেরিয়ে এসে খড়ের গাদায় আগুন দেখে দুজনেই অবাক। তারা গাঁয়েরই লোক, খড়ের গাদার আগুন তারা খুব চেনে। এ বড় সাংঘাতিক আগুন। দুজনে তিলার্ধ দেরি না করে শাবল দুখানা নিয়ে ছুটে গেল। গাঁ বাঁচাতে গাঁয়ের লোকও ছুটে আসছে, পেট ঢাই হয়ে আছে। তা সত্ত্বেও জগাই খড়ের গাদার মাথায় উঠে পড়ল হাঁচড় পাঁচড় করে। বাঁশের খুঁটিতে গাদার বাঁধন খুলে দিতেই গাদার খড় ভেঙে ছড়িয়ে পড়ল চারদিকে। আগুন আর বিশেষ সুবিধে পেল না। মাটিতে ছড়ানো জ্বলন্ত খড় নিভিয়ে ফেলা শক্ত কাজ নয়। নবীন আর তার বাপ খুড়োরা এসে খুব বাহবা দিল দুজনকে। বলল, তোমাদের যেমন সাহস তেমনি বুদ্ধি, আর তেমনি ভালো মানুষ তোমরা। দুজনের লজ্জায় নতমুখ। মাধাই বলে, কি যে বলেন বাবুরা, আমরা আবার মনীষী। জগাই লাজুক গলায় বলল, ভালো ভালো কথা শুনতে মন্দ লাগে না বটে কর্তা, তবে কি জানেন, আমরা ছোট লোক তো, ওসব শুনলে আবার পাপ না হয়ে যায়। নবীনের জ্যাঠা পরমেশ্বর সাহা হেসে বলল, পাপ হবে কেন হে? হক কথাই তো কইছি বাপু। তোমাদের দুজনকে আমাদের ভারী পছন্দ হয়েছে। হরিপুর থেকে তোমাদের আর যেতে দিচ্ছি না। শুনে জগাই মাধাই দুজনেরই মুখ শুকনো। মাধাই আমতা আমতা করে বলল, আগে প্রস্তাব তো খুবই ভালো, কিন্তু আমাদের এই জায়গা মোটেই পছন্দ হচ্ছে না যে। জটেশ্বর অবাক হয়ে বলে, বলো কি, 10টা গাঁ ঘুরে এসো, সব জায়গায় হরিপুরের সুখ্যাতি শুনবে। লোকে বলে লক্ষ্মী গাঁ, এখানকার মাটি ভালো, জলবায়ু ভালো, মানুষ ভালো। জগাই কাতর গলায় বলে, কিন্তু হজমের বড্ড গোলমাল হচ্ছে যে। নবীনের কাকা হরেশ্বর নাটক টাটক করে। সে রাবণের কায়দায় হা 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 করে হেসে বলে, শোনো কথা, হরিপুরে নাকি হজম হয় না। ওরে বাপু, সকালের জল খাবারের যদি আস্ত একটা হাতিও গিলে ফেলো,
তো দুপুরে এমন খিদে পাবে যে এক গন্ডা গন্ডারেও খিদে মিটবে না। মাধাই এক গাল হেসে বলল, আগে সে কথাটাই তো বলার চেষ্টা করছি। এখানকার জল খুব খারাপ, খাবার দাবার মোটে পেটে তিষ্ঠতে পারে না। সে যোগিনীমাকে জিজ্ঞেস করে দেখুন, আধ ঘন্টা আগে গান্ডে পিণ্ডে খেয়ে উঠেছি, এখনই পেট যেন হু হু করতে লেগেছে। এরকম হলে তো আমাদের মতো গরিব মনীষীর বড়ই বিপদ। পরমেশ্বর মাথা নেড়ে বলল, বুঝেছি। তা বাপু, কথাটা মিথ্যেও নয়। হরিপুরে একটু খিদের উৎপাত আছে বটে, তবে ভেবো না, ওসব সমস্যার সমাধান আমরা করে দেব। আপাতত কিছুদিন আমাদের বাড়িতেই আস্তানা গাড়ো, আমরাও একটু অতিথি সেবা করি, তারপর তোমাদের ব্যবসাপত্রের ব্যবস্থা হবে। ঠিক এই সময় নবীন দৌড়ে এসে বলল, সর্বনাশ হয়ে গেছে জ্যাঠা, লাঠিটা চুরি হয়ে গেছে। সবাই সমস্বরে বলে ওঠে, সে কি, কে চুরি করলো? নবীন বলে, প্যাংলা বলছিল আগুন লাগার পরেই নাকি ঢ্যাঙা মতো একটা লোককে দেখেছে, লাঠিটা নিয়ে দৌড়ে বাগানে ঢুকে গেল। আমার সন্দেহ এ হলো নিমাই রায়ের কাজ। নির্ঘাত বাগান পেরিয়ে ভোরফুনের মাঠে ঢুকেছে। শাবল দুটো তুলে নিয়ে জগাইয়ার মাথায় বলল, তাহলে চলুন ও বেটার কাছ থেকে জিনিসটা কেড়ে নিয়ে আসি। বড় জ্যাঠা ফণীশ্বর বলল, রোসো বাপু রোসো, ও লাঠির মোকাবিলা করার ক্ষমতা কোথায় তোমাদের? শেষে বিপদে পড়ে যাবে যে। জগাই একগাল হেসে বলল, ভাববেন না জ্যাঠাকর্তা, আমরা দুজন তো আজ মরতেই বেরিয়ে পড়েছিলুম, তা কাজটা এখনো হয়ে ওঠেনি। এবার যদি মরি তাহলে মনোবাঞ্ছা পূর্ণ হবে। ফণীশ্বর মাথা নেড়ে বলে, না না, ওটা কাজের কথা নয়, মরায় কোনো বাহাদুরি নেই। জেনে শুনে ওই কালান্তক লাঠির মোকাবিলা কেউ করে? নবীন হতাশ গলায় বলে, তা বলে লাঠি উদ্ধার হবে না? ওর ভিতরে যে মন্তরের শব্দ হয়, ও লাঠি যে আমার প্রাণ বাঁচিয়েছে। ফণীশ্বর বলল, তাহলে আমাদের দল বেঁধেই যাওয়া উচিত। একে ডেকে লোক জড়ো করো, তারপর সবাই মিলে যাই চলো। ভুরফুনের মাঠ বড্ড ভুলভুলাইয়া জায়গা। ঝোপঝাড়ের আড়ালে আবডালে জলায় জঙ্গলে কত যে গোলক ধাঁধা, তার হিসেব নেই। একবার দিশা হারিয়ে ফেললে ঘুরে ঘুরে মরতে হয়। তার ওপর ঘন ভুতুড়ে কুয়াশায় চারদিকটা এমন আবছায়া যে পূব পশ্চিম উত্তর দক্ষিণ কিছু ঠাহর করার উপায় নেই। নিমাই অবশ্য তাতে ঘাবড়ায়নি, বরং সে খানিকটা স্বস্তি বোধ করছে। যদি কেউ পিছু নেওয়ার মতলব আঁটে, তবে হয়রান বড় কম হবে না। রাত বিরেতেই তার যতেক কাজকর্ম, কাজেই নিশুত রাতকে সে বন্ধুলোক বলেই ভাবে। রাত যত নিশুত হয়, অন্ধকার যত আঁট হয়, চেপে বসে ততই কাজের সুবিধে। তবে আজ ধকলটাও গেছে বড় কম নয়। বিকেলের কচুরি জিলিপি কখন তল হয়ে গেছে, তার উপর হাঁটাহাঁটি, লাঠালাঠি, ঠেলা গুঁতো, ঝাপড় লাঠিও তো কম জোটেনি কপালে। মানুষের শরীর তো, চোর ছ্যাঁচড় বলে তো আর লোহা লক্কড় নয়। তাই আবছায়াতে একটা ঢিবির মতো জায়গা দেখে জিরানোর জন্য বসতে যাচ্ছিল নিমাই। মৃদু একটা গলা খাঁকারি দিয়ে কে যেন মোলায়েম স্বরে বলে উঠল, কাজটা কি ঠিক হবে? ওটা যে সাধু বাবার সমাধি। নিমাই টক করে দাঁড়িয়ে বলল, তাই নাকি? সমাধি বলে চেনা যায় না বটে, মাটিতে ঢেকে গেছে তো। নিমাই এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে না পেয়ে বলল, কথাটা কে বললে হে? কাউকে দেখছি না যে। তাজমহল তো আর নই রে বাপু, দেখার কি আছে? দুনিয়াটা বাজে লোকে ভরে গেছে, কার যে কি মতলব তা বোঝা কঠিন। তাই লাঠিটা শক্ত করে বাগিয়ে ধরে ফের চারদিকে ভালো করে চেয়ে দেখে নেয় নিমাই। তারপর বলে, মতলবটা কি তোমার? মতলব কিছু খারাপ দেখলে নাকি? লোকটাই বা তুমি কে? এই এখানেই বহুকাল বসবাস, এই সাধু বাবার সমাধিতে হাওয়া টাওয়া করি, পাহারা দিই। তা তো বুঝলুম, কিন্তু গা ঢাকা দিয়ে আছো কেন? খুব করে হেসে লোকটা বলল, ঢাকবার মতো গা কোথায় হে? তা সে যাকগে, সাধু বাবার লাঠিটা নিয়ে এসেছো দেখছি, নিবেদন করবে নাকি? লাঠি? না না, এ সাধু বাবার লাঠি নয়,
এ আমার লাঠি। একটা দীর্ঘশ্বাসের শব্দ হলো। লোকটা খানিক চুপ করে থেকে বলল, তাই হবে বোধহয়। কে যে কিসের মালিক তার আজকাল বোঝবার উপায় নেই কি না। তবে কি জানো, যার কর্ম তারে সাজে, অন্যের হাতে লাঠি বাজে। কথাটার মধ্যে একটু যেন ঘোর প্যাঁচ আছে। নিমাই সেটা ধরতে পারল না। বলল, সাধু বাবা কে হে? গুনিন টুনিন ছিলেন নাকি? সাধু মহাত্মাদের কথা কি বাংলা ভাষায় কওয়া যায়? আর কইলেও তুমি বুঝতে পারবে কি? পরিস্থিতিটা নিমাইয়ের খুব সুবিধের বলে মনে হচ্ছিল না। সে লাঠিখানা কাঁধে ফেলে পা বাড়িয়ে বলল, চলি হে, তুমি বরং তোমার সাধু বাবার সমাধিতে ভালো করে হাওয়া দাও। চললে নাকি? হ্যাঁ বাপু, আমার মেলা কাজ পড়ে আছে। তা যাবে যাও, তবে একটু দেখে শুনে যেও। বন করমচার জঙ্গলের দিকটায় পায়ের শব্দ পেলুম যেন। শুনে প্রথমটায় কুঁকড়ে গিয়েছিল নিমাই। তারপর লাঠিটার কথা মনে পড়তেই সোজা হয়ে দাঁড়ালো। ভয়টা কিসের? বরং লাঠির ক্ষমতা একটু যাচাইও হয়ে যাবে। সে হেসে বলল, ও শিয়াল টিয়াল হবে, ভয় নেই, লাঠি দেখলেই পালাবে। লোকটার গলাটা ভারী মিঙিয়ে গেল। বলল, পালালেই ভালো। নিমাই বেশ বীর দর্পেই হাঁটা ধরলো, কিন্তু কয়েক কদম এগোতে না এগোতেই অন্ধকার ফুঁড়ে দৈত্য দানবের মতো লাঠিধারী জনাভিষেক লোক বেরিয়ে এলো। ফস করে একজনের হাতে একটা মশাল জ্বলে উঠে চোখ ধাঁধিয়ে দিল নিমাইয়ের। তবে সেই আলোয় সেই হিরু গায়েনের বিশাল কোঁতকা চেহারাটা দেখতে পেল। হিরু গর্জন করে উঠল, লাঠি চুরি করে পালাচ্ছিলি রে শেয়াল? নিমাই বরাবর মৃদুভাষী, তর্জন গর্জন তার আসে না। তবে যথাসাধ্য গম্ভীর গলায় নিমাই বলল, দেখ হিরু, তোর অনেক বেয়াদবি আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর নয়। যদি ভালো চাস তো দলবল নিয়ে হাঁটু গেড়ে বসে মাপ চা। মারধর করা আমি পছন্দ করি না। বশ্যতা স্বীকার করে নিলে ঝামেলা করব না। চাই কি আমার দরওয়ানের চাকরিও করতে পারবি, দুবেলা খাওয়া পড়া, 1000 টাকা মাইনে। খারাপ কি বল? নে নে, আর দেরি করিস না, রাত হয়ে যাচ্ছে, হাতে আমার মেলা কাজ। হিরু এত অবাক হলো যে প্রথমটায় কিছুক্ষণ কথাই কইতে পারল না। তারপর হঠাৎ বিকট জোরে এমন অট্টহাস্য করে উঠল, হা হা করে, যে গাছগাছালিতে পাখিরা প্রাণ ভয়ে চেঁচামেচি করে ওড়াউড়ি শুরু করলো পাগলের মতো। নিমাই কাঁধ থেকে লাঠিটা নামিয়ে দুহাতে তুলে ধরতে গিয়ে হঠাৎ টের পেল লাঠিটা যেন ভারী ভারী লাগছে। এত ভারী হওয়ার তো কথা নয়। হঠাৎ লাঠির ওজনটা এত বেড়ে গেল কেন রে বাবা? নিমাই দুহাতে বেজায় শক্ত করে ধরে লাঠিটা যতই তুলতে চায় ততই যেন লাঠিটা মাটির দিকে ঝুঁকে পড়ছে। ওজনটা কি আরো বেড়ে গেল নাকি? ইস রে বাবা, এ তো মোটে তোলাই যাচ্ছে না আর। লাঠির ওপর যেন হিমালয় পর্বত চেপে বসছে। হিরু দাঁত বের করে ধীর কদমে এগিয়ে আসে, দাঁতে দাঁত ঘষে বলে, রাতারাতি বীর হয়ে গেলি নাকি রে নিমাই? অ্যাঁ, আবার তুই তোকারি করা হচ্ছে? বুকের এত পাতা হয়েছে যে আমাকে দরওয়ান রাখতে চাইছিস? সাপের 5 পা দেখেছিস রে মরকট? ধাঁ করে হিরুর লাঠির একটা ঘা এসে পড়ল নিমাইয়ের কোমরে। বাপ রে বাপ! চেঁচিয়ে চোখে অন্ধকার দেখতে লাগলো নিমাই। তবু সেই অবস্থাতেই লাঠিটা আর একবার তুলবার চেষ্টা করলো সে, কিন্তু লাঠি নড়াতেই পারলো না। পর মুহূর্তেই ঝপাঝপ আরো লাঠি এসে পড়তে লাগলো বৃষ্টির মতো। কিছুক্ষণ বাপরে মারে বলে চেঁচালো নিমাই। তারপর মাথা ঝিমঝিম আর চোখে অন্ধকার দেখতে দেখতে জ্ঞান হারিয়ে ফেললো। তার শিথিল হাত থেকে লাঠিটা তুলে নিল হিরু। চমৎকার লাঠি। এ লাঠি চালিয়ে সুখ আছে, তার উপর মন্তরের জোর। এ লাঠি দিয়ে দুনিয়া বশ করা যায়। নিমাইয়ের মতো বেল্লিকের হাতে কি এই জিনিস মানায়? একটা হাঁকার ছেড়ে লাঠিটা দুহাতে তুলে একটু ঘুরিয়ে দেখলো হিরু। বাপরে, এ যে লাট্টুর মতো ঘোরে! আশ্চর্য কাণ্ড তো! এ লাঠিতে যে সত্যি জাদু আছে,
হিরু তার এক সাঙ্গাতকে ডেকে বলল, আয় তো শ্রীনাথ, একটু মহড়া নে তো। কিন্তু মহড়া নেবে কি? প্রথম টক্করেই শ্রীনাথের হাতের লাঠিটা উড়ে 20 হাত দূরে গিয়ে পড়ল। শ্রীনাথ বেকুবের মতো তাকিয়ে বলল, এ কি রে বাবা? শ্রীনাথের অবাক হওয়ার কারণ আছে। হিরুর দলে সেই সবচেয়ে বড় লেঠেল। হিরুর চেয়েও ভালো। গোটা জেলায় তার সঙ্গে পাল্লা দেওয়ার কেউ নেই। শ্রীনাথ গম্ভীর মুখে বলল, ওস্তাদ, তুমি যা পেয়েছো তার দাম লাখ টাকা। হিরু তৃপ্তির হাসি হেসে লাঠিটা কাঁধে তুলে বলল, চল, দুনিয়া এখন আমার হাতের মুঠোয়। হঠাৎ সামনের অন্ধকার ফুঁড়ে একটা জোরালো টর্চের আলো এসে পড়ল হিরুর মুখে। কে যেন গর্জন করে উঠল, সাবাস! পাল্টা গর্জন ছেড়ে হিরু বলল, কে রে? কার এত সাহস যে আমার মুখে আলো ফেলিস? টর্চের পিছন থেকে জ্ঞানা বলল, নড়িস না হিরু, তোর দিকে বন্দুক তাক করা আছে। লাঠিটা সামনে মাটিতে রেখে পিছু সরে যা। হিরু ফের আকাশ বাতাস প্রকম্পিত করে অট্টহাসি হাসল, বলল, আমাকে বন্দুক দেখাচ্ছিস রে জ্ঞানা? বন্দুক? আয় তবে, আমার খেলো একটু দেখে নে। বলে হিরু লাঠিটা তুলতে গিয়ে হঠাৎ বোকা বনে গেল। এ কি রে বাপ, লাঠি তো 20 মণি পাথরের মতো ভারী। তোলা দূরের কথা, নড়ানোই যাচ্ছে না যে। ধস্তাধস্তিতে কপালে এই শীতেও ঘাম ফুটে উঠল হিরুর। তবু লাঠি নড়ল না। হ্যাঁচকা টান দিয়ে শেষ চেষ্টা করতে গেল হিরু। আর তখনই দুম করে বিকট আওয়াজে জ্ঞানার বন্দুক থেকে গুলি ছুটল, সোজা এসে বিঁধল তার বাঁ কাঁধে। বাপরে বলে লাঠি ছেড়ে কাঁধ চেপে বসে পড়ল হিরু। আর সেই সুযোগে জ্ঞানার দলবল চড়াও হলো হিরুর দলের উপর। মশাল আর টর্চের আবছা আলোয় ধুন্ধুমার চলতে লাগলো দুই পক্ষে। মাঝে মাঝে বন্দুকের শব্দ, ধোঁয়া আর বারুদের গন্ধ। কি যে হলো, কে জিতলো কে হারলো তা বুঝবার উপায় রইল না কিছুক্ষণ। তারপর দেখা গেল মাঠময় 30-40 জন লোক নিথর হয়ে পড়ে আছে। আর এই সময়ে নিজের কুখ্যাত বাহিনী নিয়ে অকুস্থলে হাজির হলেন পানুবাবু। এতক্ষণ একটু আড়ালে আবডালে অপেক্ষা করছিলেন ঘটনা কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য। একটু মিচকি হাসি হেসে তিনি পড়ে থাকা হিরুর দুর্বল মুঠো থেকে আলগোছে লাঠিটা তুলে নিলেন। টর্চের আলোয় ভালো করে নিরীক্ষণ করে তিনি স্বগতোক্তি করলেন, এই লাঠিখানার জন্য এত পেরামনি গেল তোদের? তবু ভোগে লাগলো না রে? ধুতি পাঞ্জাবি পরা ফুলবাবুটি হলেও পানু ঘোষ এক সময় যে ওস্তাদ লেঠেল ছিলেন তা সবাই জানে। লাঠিখানা হাতে নিয়ে তিনি পাকশাট মেরে কয়েক মিনিট বিদ্যুতের গতিতে লাঠিখানা চালালেন। তারপর অবাক হয়ে বললেন, এ তো সাংঘাতিক জিনিস। এ লাঠি তো চালাতেও হয় না, আপনি চলে। পানুবাবুর গুন্ডারা সভয়ে শ্রদ্ধার সঙ্গে তার দিকে তাকিয়েছিল। পানুবাবু চারদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, চল রে, আমার আবার বেশি রাতে ঘুমোলে পেটে বায়ু হয়। তাহলে চললেন নাকি পানুবাবু? পানু ঘোষ দেখল তিনটি আবছা মূর্তি সামনে পথ জুড়ে দাঁড়ানো। মরা চোখে চেয়ে পানুবাবু সস্নেহে বললেন, তোরা কারা রে, কি চাস? একটু এগিয়ে এসে জগাই হাত জোড় করে বলল, এই আমরা পানুবাবু, আপনার চাকর বাকরও বলতে পারেন, প্রজাও বলতে পারেন। মশালের আলোয় মুখখানা নিরীক্ষণ করে পানুবাবু বললেন, মুখখানা চেনা চেনা লাগছে বটে। গঞ্জে তোদের তেলে ভাজার দোকান ছিল না? মাধায়ের দিকে চেয়ে জগাই গদগদ গলায় বলল, বলেছিলাম না মাধাই দা, আমাদের পানুবাবুর স্মরণ শক্তি খুব পরিষ্কার, গরিবদেরও মনে রাখেন ঠিক। আর রাখবেনই বা না কেন, উনি তো গরিবের মা বাপ। মাধাই হাতের শাবলখানায় একটু হাত বুলিয়ে বলল, ওরে, পানুবাবুর কি গুণের লেখাজোখা আছে? পানুবাবুকে শ্রদ্ধার সঙ্গে জানিয়ে দে যে গঞ্জে আমাদের তেলে ভাজার একটা দোকান ছিল বটে, তবে পানুবাবু আর তার স্যাঙাতরা ভারী আদর করে
আমাদের তেলে ভাজা খেতেন তো, আপনজন মনে করে লজ্জায় দামটা আর ছাড়তেন না। আমরা অবশ্য তাতে ধন্যই হতুম। তা ধন্য হতে হতে আমাদের তবিল ফাঁক হয়ে গেল কি না? তাছাড়া ওর নজরানাও তো একটু উঁচু দরেই বাঁধা ছিল, তাই দোকানটা ওর দয়ায় উঠে গেছে। জগাই ভারী অভিমানের গলায় বলে, দেখো মাধাইদা, ওটাই তোমার দোষ। বড় বড় মানুষদের সঙ্গে কথাই কইতে শিখলে না। দেখছো না, বাবু এখন একটা গুরুতর কাজে ব্যস্ত আছেন। এসব ছোটখাটো কথা কই কি ওর মূল্যবান সময় নষ্ট করা উচিত? পানু ঘোষ ভ্রুটা একটু কুঁচকে বললেন, কি বলতে চাস তো তোরা বলতো? গঞ্জের বাজারে ব্যবসা করবি আর মানির সম্মানী দক্ষিণা দিবি না? মাধাই ভারী অবাক হয়ে বলল, এই দেখো, তাই কি বললুম? আপনার ইচ্ছেতেই তো চন্দ্র সূর্য আজও উঠছে। আমরা না দিলে আপনার চলবেই বা কিসে? প্রজারা খাজনা দিলে তবে তো রাজা গজাদের বার ফট্টাই। এই ধরুন, গিলে করা পাঞ্জাবি, কাঁচি ধুতি, দামি শাল, এসব তো আকাশ থেকে পড়বে না। তা পানুবাবু, আপনার সেই রূপো বাঁধানো ছড়িখানা কোথায় গেল বলুন তো? সেটা ছেড়ে এমন একখানা কি বিচ্ছিরি বাঁশের লাঠি হাতে দাঁড়িয়ে আছেন যে বড়, ওকে আপনাকে মানায়? দিন দিন, ওসব লাঠি এই আমাদের মতো ছোট লোকের হাতেই খাপ খায়। পানুবাবু হঠাৎ খবরদার বলে একটা বিকট চিৎকার করলেন। তারপর তাঁর স্যাঙারদের দিকে ফিরে বললেন, দে তো ধরে দু চার ঘা, বড্ড বার বেড়েছে দেখছি। নবীন একটু পিছনে চুপ করে দাঁড়িয়েছিল এতক্ষণ, এবার এগিয়ে এসে বলল, পানু কাকা, ও লাঠিটা আমাদের বাড়ি থেকে চুরি গেছে একটু আগে। আমরা ওটা ফেরত নিতে এসেছি। খামোখা এ দুজন নিরীহ লোককে মারধর করবেন কেন? এরা তো কোনো অন্যায় করেনি। লাঠিটা ফেরত পেলেই আমরা চুপচাপ চলে যাব। পানুবাবু ধাতস্থ হয়ে মৃদু হেসে মোলায়েম গলায় বললেন, ওরে বাপু, লাঠির গায়ে তো কারোর নাম লেখা নেই। তুমি ভুল করছো বাপু। এ লাঠি আমার ঠাকুরদার আমলের, একটা স্মৃতিচিহ্ন হিসেবেই যত্ন করে রেখেছিল। আজ হরিপুরে যাত্রা শুনতে আসার সময় ভাবলুম, ভুরফুনের মাঠ তো ভালো জায়গা নয়, গুন্ডা বদমাশদের আখড়া। তাই ছড়িটা রেখে লাঠিটা নিয়ে গিয়েছিলুম। এ তোমাদের লাঠি নয় হে। নবীন দৃঢ় স্বরে বলে, না, ও লাঠি আপনার নয়। তবে কি আমি মিথ্যে কথা কইছি হে? জগাই বলল, মাধাইদা, পানুবাবু জানতে চাইছেন উনি মিছে কথা কইছেন কিনা। বড় কঠিন প্রশ্ন, ভেবে চিনতে জবাব দাও তো। মাথায় আঙুল দিয়ে কান চুলকে খানিক ভেবে বলল, বড্ড মুশকিলে ফেললি রে জগাই। হ্যাঁ বললে পানুবাবুর যে বড্ড মন খারাপ হবে, সেটা কি ভালো হবে রে? জগাই মাথা নেড়ে বলল, সেটাও তো গুরুতর কথা। পানুবাবুর মন খারাপ হলে মাথার ঠিক থাকে না কি না, হয়তো কেঁদেই ফেলবেন। ভালো লোকদের নিয়ে তো ওই বিপদ। পানুবাবু হঠাৎ তবে রে বলে লাঠি বাগিয়ে ধরে বললেন, অনেকক্ষণ ধরে বেয়াদবি সহ্য করছি, আর নয়। কিন্তু লাঠিটা তুলতে গিয়ে পানুবাবুর চোখ ইয়া বড় বড় হয়ে গেল। ভারী অবাক হয়ে বললেন, এ কি? পানুবাবুর গুন্ডার দল অবশ্য শটান এসে চড়াও হলো জগাই আর মাধাইয়ের উপর। শাবল তুলে দুজনে বিদ্যুতের গতিতে চালাতে লাগলো। ঠকার ঠক ঠনার ঠন শব্দে কান ঝালাপালা। নবীন নিঃশব্দে গিয়ে হতবাক পানুবাবুর হাত থেকে লাঠিটা নিয়ে নিল। তারপর শুরু হলো লাঠির খেলা। সুদর্শন চক্রের মতো নবীনের লাঠি চারদিকে ঘুরতে লাগলো, বন 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 বন। চোখের পলকে গুন্ডাদের হাতের অস্ত্রশস্ত্র ছিটকে উড়ে যেতে লাগলো চারদিকে। বাপরে মারে চিৎকার করতে করতে কেউ ঠ্যাং ভেঙে, কেউ মাথায় চোট পেয়ে, কেউ হাত ভেঙে ধরাশায়ী হতে লাগলো। কয়েক মিনিটের মধ্যেই লড়াই শেষ। শুধু পানুবাবু ভারী হতবাক আর স্তম্ভিত হয়ে সেই যে দাঁড়িয়ে পড়েছিলেন, আর নড়েননি। এ কি রে জগাই, পানুবাবু এখনো দাঁড়িয়ে যে? জগাই কাছে গিয়ে পানুবাবুর মুখখানা ভালো করে দেখে বলল, তাই তো, এ তো পানুবাবুই মনে হচ্ছে মাধাইদা। না, পানুবাবুর সাহস আছে, এত কাণ্ড দেখেও পালাননি কিন্তু। ওরে ভালো করে দেখ, মূর্ছা গেছে কিনা। জগাই মাথা চুলকে বলল, কিছু একটা হয়েছে,
হ্যাঁ মাধাইদা, পানুবাবুকে তুমি মারোনি তো? জিভ কেটে মাধাই বলে, ছি ছি, অত বড় মানি লোকের গায়ে হাত তুলতে আছে? একটু ঠেলা দিয়ে দেখ তো। সেটা কি ভালো হবে মাধাইদা? পড়ে টরে গেলে যে জামা কাপড় নোংরা হবে। কিন্তু সবাই যেখানে শুয়ে টুয়ে আছে সেখানে পানুবাবুর এই একা খাড়া দাঁড়িয়ে থাকা কি ভালো দেখাচ্ছে বলছো? তাহলে ঠেলবো? একটু ঠেলতেই পানুবাবু ধড়াস করে চিৎপাত হয়ে পড়ে গেলেন। আহা, ভদ্রলোকদের কি ওভাবে ঠেলতে আছে রে জগাই? মেরে ফেলিসনি তো? জগাই পানুবাবুর নাকের সামনে হাত দিয়ে বলল, না গো মাধাইদা, দিব্যি শ্বাস চলছে। তিনজন পাশাপাশি দাঁড়িয়ে রণক্ষেত্রের করুণ চেহারাটা খানিকক্ষণ দেখে যখন ফেরার জন্য ঘুরে দাঁড়ালো, তখনই মৃদু গলা খাঁকারির একটা শব্দ পাওয়া গেল। এদিক ওদিক চেয়ে কাউকে দেখা গেল না অবশ্য। জগাই সোৎসাহে বলে উঠল, কণ্ঠ দাদা নাকি? আগে না, মাথায় বলল, তাহলে নির্ঘাত কুড়োরাম দাদা। আগে না, আমি কুড়োরাম নই। নবীন অবাক হয়ে বলে, তবে আপনি কে? আমি সাধু বাবার এক সেবায়েত, তার সমাধিতে হাওয়া টাওয়া করি, পাহারা দিই। আপনাকে দেখা যাচ্ছে না কেন? আমি কি আছি যে দেখবেন? নেই? তাহলে কথা শুনতে পাচ্ছি যে। আমি আপনাদের মতো নেই, আমার মতো আছি। নবীন বলল, বুঝেছি। আমাদের কিছু বলবেন? সাধু বাবা তার লাঠিখানার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন। নবীন লাঠিখানা তুলে ধরে বলল, এটাই কি সাধু বাবার লাঠি? হ্যাঁ। নবীন বলল, ওর লাঠি উনিই নেবেন, আমাদের আপত্তি নেই। একটা বড় শ্বাস ফেলার মতো আওয়াজ শোনা গেল। গলার স্বর বলল, আজ আমার বুকটা ঠান্ডা হলো। ওই বাঁ দিকে 10 কদম এগোলেই যে মাটির ঢিবি দেখতে পাবেন, সেটাই সাধু বাবার সমাধি। তারা ধীর পায়ে 10 কদম এগিয়ে গেল। লম্বাটে ঢিবিটার সামনে দাঁড়ালো। এবার কি করব? দক্ষিণ শিয়রে লাঠিটা খাড়া করে রাখুন। পড়ে যাবে যে। না, পড়বে না। নবীন সমাধির দক্ষিণের শিয়রে লাঠিটা দাঁড় করিয়ে রেখে হাত সরিয়ে নিল। আশ্চর্য, লাঠিটা দিব্যি দাঁড়িয়ে রইল। সেবাইতের কণ্ঠস্বর বলল, আর 2-4 দিনের মধ্যেই ওই লাঠির গায়ে পাতা গজাবে, ডালপালা বেরোবে, লাঠিটা গাছ হয়ে যাবে। তারপর কুঁড়ি আসবে, ফুল ফুটবে, সাদা সুগন্ধি ফুল। গাছ ঝেঁপে ফুল ফুটবে, আর সাধু বাবা সমাধির ওপর টুপটাপ করে সারাদিন সারা রাত ধরে ঝরে পড়বে সাদা সুগন্ধি ফুল। আর সাধু বাবা সমাধিতে বড় শান্তিতে ঘুমোবেন তখন, বড় শান্তি। তিনজনেই সমাধির সামনে হাঁটু গেড়ে বসলো। মাটিতে মাথা ঠেকিয়ে নবীন বলল, তবে তাই হোক, তবে তাই হোক। জগাই আর মাধাইও ফিস ফিস করে বলল, তাই হোক, তাই হোক। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতরে সিরিজ থেকে নেওয়া গল্প সাধু বাবার লাঠি। আজ ছিল চতুর্থ এবং অন্তিম পর্ব। গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে।